নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তাহলে চলুন শুরু করি। দীঘরায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতীর পরপারে। ইহা গ্রামান্তরে হইলেও নদীর তীরের কতগুলি বাঁশঝাড়ের জন্যেই বনমালীবাবুর বাটির ছাদ হইতে তাহা দেখা যাইত না। তখন শরৎকালের অবসানে সরস্বতীর জলধারা শীর্ণতর হইয়া আসিতেছিল এবং তীরের উপর দিয়ে কৃষকদিগের গমনাগমনের পথটিও পায়ে পায়ে শুকায়া কঠিন হইয়া উঠিতেছিল। এই পথের উপর দিয়া আজ অপরাহ্নবেলায় বিজয়া বৃদ্ধ দারোয়ান কানাইয়া সিংকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিল। ওপরের বাবলা, বাঁশ, খেজুর প্রভৃতি গাছপালার ফাঁক দিয়া অস্ত গমনোন্মুখ সূর্যের আরক্ত আভা মাঝে মাঝে তাহার মুখের ওপর আসিয়া পড়িতেছে। অন্যমনস্ক দৃষ্টিতে উভয় তীরের এটা ওটা সেটা দেখিতে দেখিতে উত্তরমুখে চলিতে চলিতে হঠাৎ এক স্থানে আসিয়া তাহার চোখে পড়িল, নদীর মধ্যে গোটা কয়েক বাঁশ একত্র করিয়া পারাপারের জন্য একটা সেতু প্রস্তুত করা হইয়াছে। এইটি ভালো করিয়া দেখিবার জন্য বিজয়া জলের ধারে আসিয়া দাঁড়াইতে দেখিতে পাইল, অনতিদূরে বসিয়া একজন অত্যন্ত নিবিষ্ট চিত্তে মাছ ধরিতেছে। ছাড়া পায়া লোকটি মুখ তুলিয়া নমস্কার করিল। ঠিক সেই সময়ে বিজয়ার মুখের উপর সূর্যরশ্মি আসিয়া পড়িল কি না জানি না, কিন্তু চোখাচোখি হইবা মাত্রই তাহার গৌরবর্ণ মুখখানি একেবারে যেন রাঙা হইয়া গেল। যে মাছ ধরিতেছিল সে পূর্ণবাবুর সেই ভাগ্নেয়টি, যে সেদিন মামার হইয়া তাহার কাছে দরবার করিতে আসিয়াছিল। বিজয়া প্রতি নমস্কার করিতেই সে কাছে আসিয়া হাসিমুখে কহিল, বিকেলবেলায় একটুখানি বেড়াবার পক্ষে নদীর ধারটা মন্দ জায়গা নয় বটে, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নেই। এ বুঝি আপনাকে কেউ সাবধান করে দেয়নি? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, না, এবং পরক্ষণেই আত্মসংবরণ করিয়া লইয়া মৃদু হাসিয়া বলিল, কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না। আমি তো বরং না জেনে এসেছি। আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন, কই দেখি কি মাছ ধরলেন? লোকটি হাসিয়া কহিল, পুঁটি মাছ, কিন্তু 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি। মজুরি পোষায়নি, কিন্তু কি করি বলুন, আপনার মতো আমিও প্রায় বিদেশি বললেই হয়। বাইরে বাইরে দিন কেটেছে, প্রায় কারোর সঙ্গেই তেমন আলাপ পরিচয় নেই, কিন্তু বিকেলটা তো যা করে হোক কাটাতে হবে। বিজয়া ঘাড় নাড়িয়া সহাস্যে কহিল, আমারও প্রায় সেই দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছে? লোকটি কহিল, না, হাত দিয়া নদীর ওপারে দেখাইয়া বলিল, আমাদের বাড়ি ওই দীঘরায়, এই বাঁশের পুল দিয়ে যেতে হয়। গ্রামের নাম শুনিয়া বিজয়া জিজ্ঞাসা করিল, তাহলে বোধ হয় জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন? লোকটি মাথা নাড়িবা মাত্রই বিজয়া একান্ত কৌতূহলবশে সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তিনি কী রকম লোক আপনি বলতে পারেন? কিন্তু বলিয়া ফেলিয়ায় নিজের অভদ্র প্রশ্নে অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। এই লজ্জা লোকটি দৃষ্টি এড়াইল না। সে হাসিয়া বলিল, তার বাড়ি তো আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন, এখন তার সম্বন্ধে অনুসন্ধান করে আর ফল কি? কিন্তু যে সৎ উদ্দেশ্যে নিলেন সে কথাও এ অঞ্চলের সবাই শুনেছে। বিজয়া জিজ্ঞাসা করিল, একেবারে নেওয়া হয়ে গেছে? এ বুঝি এদিকে রাষ্ট্র হয়ে গেছে? লোকটি বলিল, হবারই কথা। জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কবলায় বাঁধা ছিল। তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করেন, মেয়াদও শেষ হয়েছে। খবর সবাই জানে কি না? বাড়িটা কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি। যে জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে।
চলিতে চলিতে বিজয়া কহিল, আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয় সমস্ত জানেন। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করেই ডাক্তারি পাস করে এসেছেন। কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়েও কি বাপের ঋণটা শোধ করতে পারেন না? লোকটি ঘাড় নাড়িয়া কহিল, সম্ভব নয়। শুনেছি চিকিৎসা করাই নাকি তার সংকল্প নয়। বিজয়া বিস্মিত হইয়া কহিল, তবে তার সংকল্পটাই বা কি শুনি? এত খরচপত্র করে বিলেতে গিয়ে কষ্ট করে ডাক্তারি শিখবার ফলটাই বা কি হতে পারে? লোকটি বোধহয় একেবারেই অপদার্থ। ভদ্রলোক একটুখানি হাসিয়া বলিল, অসম্ভব নয়। তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি বার করে যেতে চান যাতে ঢের ঢের বেশি লোকের উপকার হবে। শুনতে পায় নানা প্রকার যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও খুব করেন। বিজয়া চকিত হইয়া কহিল, সে তো ঢের বড় কথা, কিন্তু তার বাড়ি ঘরদোর গেলে কী করে এসব করবেন? তখন তো রোজগার করা চাল। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন বিলেত যাওয়ার জন্যে এখানকার লোকে তাকে একঘরে করে রেখেছে কিনা? ভদ্রলোক কহিল, সে তো নিশ্চয়। আমার মামা পূর্ণবাবু তারও এক প্রকার আত্মীয়। তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি। কিন্তু তাতে তার কিছুই আসে যায় না। নিজের কাজকর্ম নিয়েই আছেন। সময় পেলে ছবি আঁকেন। বাড়ি থেকে বাড়ি হন না। ওই তার বাড়ি বলিয়া আঙ্গুল দিয়া গাছপালায় ঘেরা একটা বিরোধ অট্টালিকা দেখাইয়া দিল। এই সময় বুড়া দারোয়ান পিছন হইতে ভাঙা বাংলায় জানাইল যে অনেক দূর আসিয়া পড়া হইয়াছে, বাটি ফিরিতে সন্ধ্যা হইয়া যাইবে। লোকটি ফিরিয়া দাঁড়াইয়া কহিল, হ্যাঁ, কথায় কথায় অনেক পথ এসে পড়েছেন। তাহাকেও সেই বাসের সেতু দিয়ায় গ্রামে ঢুকিতে হইবে। সুতরাং ফিরিবার মুখেও সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। বিজয়া মনে মনে ক্ষণকাল কি যেন চিন্তা করিয়া কহিল, তাহলে তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাবার ভরসা নেই বলুন? লোকটি কহিল, একেবারেই না। বিজয়া আবার কিছুক্ষণ চুপ করিয়া চলিয়া কহিল, তিনি যে কারো কাছে যেতে চান না সে কথা ঠিক, নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলে অন্তত আমাদের সঙ্গেও একবার দেখা করবার চেষ্টা করতেন। লোকটি কহিল, হয়তো তার দরকার নেই। নয় ভাবেন লাভ কি? আপনি তো সত্যই তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। বিজয়া কহিল, না পারলেও আর কিছুকাল থাকতে দিতেও তো পারা যায়। দেনার দায়ে হাজার হলেও তো একজনকে তার বাড়ি ছাড়া করতে সকলেরই কষ্ট হয়। কিন্তু আপনার কথাবার্তার ভাবে বোধ হয় যেন তার সঙ্গে আপনার পরিচয় আছে। কি বলেন, সত্যি নয়? লোকটি শুধু হাসিল, কোনো কথা কহিল না। পুলটির কাছেই তাহারা আসিয়া পড়িয়াছিল। সে ছোট ছিপটা কুড়িয়া লইয়া কহিল, এই আমাদের গ্রামে ঢোকার পথ। নমস্কার বলিয়া হাত তুলিয়া নমস্কার করিয়া সেই বংশ নির্মিত পুলটির উপর দিয়া টলিতে টলিতে কোনো মতে পার হইয়া সংকীর্ণ বন্য পথের ভিতরে অদৃশ্য হইয়া গেল। বহুদিনের বৃদ্ধ ভৃত্য কানাই সিং বিজয়াকে শিশুকাল থেকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল এবং সেই সঙ্গে সে দারোয়ানির ন্যায্য অধিকারকেও বহু দূরে অতিক্রম করিয়া গিয়াছিল। সে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, এ বাবুটি কে মাইজি? বিজয়া কিন্তু এতটাই বিমনা হইয়া পড়িয়াছিল যে বুড়ার প্রশ্ন তাহার কানেই পৌঁছিল না। সে প্রায় অন্ধকার নদীতটের সমস্ত নীরব মাধুর্যকে সে সম্পূর্ণ উপেক্ষা করিয়া স্বপ্নাবিষ্টের মতো শুধু এই কথাই ভাবিতে ভাবিতেই পথ চলিতে লাগিল। লোকটি কে এবং আবার কবে দেখা হইবে? রাসবিহারী বলিলেন,
আমরাই নোটিশ দিয়েছি, আবার আমরাই যদি তাকে রদ করতে যাই, আর 5 জন প্রজার কাছে সেটা কী রকম দেখাবে একবার ভেবে দেখো দেখি মা। বিজয়া কহিল, এই মর্মে একখানা চিঠি লিখে কেন তার কাছে পাঠিয়ে দিন না। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তিনি শুধু অপমানের ভয়েই এখানে আসতে সাহস করেন না। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, অপমান কিসের? বিজয়া বলিল, তিনি নিশ্চয়ই ভেবেছেন তার প্রার্থনা আমরা মঞ্জুর করব না। রাসবিহারী বিদ্রূপের ভাবে কহিলেন, মহামানী লোক দেখছি, তাই অপমানটা ঘাড়ে নিয়ে আমাদের যেচে তাকে থাকতে দিতে হবে? বিজয়া কাতর হইয়া কহিল, তাতেও দোষ নেই কাকাবাবু, অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা নেই। রাসবিহারী কহিলেন, ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠার সংকল্প করেছি তার কি হবে বলো দেখি। বিজয়া বলিল, তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারব। রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া প্রকাশ্যে একটু হাসিয়া বলিলেন, তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থাও করতে পারো, সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা। যাকে আজ পর্যন্ত চোখেও দেখনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে তার জন্যেই বা তোমার অত ব্যথা কেন? ভগবানের করুণায় তোমার আরও 5 জন প্রজা আছে, আরও 10 জন খাতক আছে, তাদের সকলের জন্যই কি এই ব্যবস্থা করতে পারবে না? পারলেই তাতে মঙ্গল হবে, সে জবাব আমাকে দাও দেখি বিজয়া। বিজয়া কহিল, আপনাকে তো বলেছি এটা বাবার অনুরোধ, তাছাড়া আমি শুনেছি। কি শুনেছ? বিদ্রূপের ভয়ে তাহার চিকিৎসা সম্বন্ধে তদানুসন্ধানের কথাটা বিজয়া কহিল না, শুধু বলিল, আমি শুনেছি তিনি এক ঘরে, গৃহহীন করলে আত্মীয় কুটুম্ব কারো বাড়িতেই তার আশ্রয় পাবার পথ নেই। তাছাড়া গৃহহীন কথাটা মনে করলেই আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। রাসবিহারী কণ্ঠস্বর করুণায় গদগদ করিয়া বলিলেন, তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে যে কষ্ট কত বড় হতে পারে একটু ভেবে দেখো দেখি। আর আমার দীর্ঘ জীবনে এই কি প্রথম অপ্রিয় কর্তব্যের সম্মুখে দাঁড়িয়েছে বিজয়া? না, তা নয়, কর্তব্য চিরদিনই আমার কর্তব্য, তার কাছে হৃদয়বৃত্তির কোনো দাবি দেওয়া নেই। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপরে ন্যস্ত করে গেছেন, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে, তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হয়। হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ অব্যাহতি দাও, নইলে কিছুতেই তোমার এ অসঙ্গত অনুরোধ আমি রাখতে পারবো না। বিজয়া অধমুখী নীরবে বসিয়া রহিল। পিতার অপরাধে তাহার নিরপরাধ পুত্রকে গৃহ ছাড়া করার সংকল্প তাহার অন্তরের মধ্যে যে বেদনা দিতে লাগিল, বয়সের অনুপাত কষিয়া এই বৃদ্ধ যে তাহার 8 গুণ অধিক ব্যথা সহ্য করিয়াও কর্তব্য পালনে বদ্ধপরিকর হইয়াছেন, তাহা সে মনের মধ্যেও ঠিকমতো গ্রহণ করিতে পারিল না। বরঞ্চ এ যেন শুধু একজন নিরুপায় হতভাগ্যের প্রতি প্রবলের একান্ত হৃদয়হীন নিষ্ঠুরতার মতোই তাহাকে বাজিতে লাগিল। কিন্তু জোর করিয়া নিজের ইচ্ছা পরিচালনা করিবার সাহসও তাহার নাই। অথচ ইহাও তাহার অগোচরে ছিল না যে পল্লীগ্রামে সমারোহপূর্বক ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার খ্যাতিলাভের উচ্চাকাঙ্ক্ষী বৃদ্ধ পিতার পশ্চাতে দাঁড়াইয়া বিলাসবিহারী এই জিদ এবং জবরদস্তি করিতেছে। রাসবিহারী আর কিছু বলিলেন না। বিজয়াও খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া নীরবে সম্মতি দিল বটে, কিন্তু ভিতরে ভিতরে তাহার পর দুঃখকাতর স্নেহকোমল নারীচিত্ত এই বৃদ্ধের প্রতি অশ্রদ্ধা ও তাহার পুত্রের প্রতি বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। রাসবিহারী বিষয়ী লোক, এ কথা তাহার অবিদিত ছিল না যে যে মালিক তাহাকে তর্কের বেলায় 16 আনা পরাজয় করিয়া আদায়ের বেলায় 8 আনার বেশি লোভ করিতে নাই, কারণ সে পাওনা শেষ পর্যন্ত পাকা হয় না। সুতরাং
দাক্ষিণ্য প্রকাশের দ্বারা লাভবান হইবার যদি কোনো সময় থাকে তো সে এই। বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধব কেন? আমি শুধু এই দেখাতে চেয়েছিলুম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্যেও নয়, শুধু কর্তব্য বলেই চেয়েছিল। একদিন আমার বিষয়, তোমার বাবার বিষয় সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেবার জন্যে এ বুড়োকেও খুঁজে পাবে না। সেদিন তোমাদের উভয়ের মতের অমিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেক কাজটিকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করিতে পারো, বিশ্বাস করিতে পারো, কেবল এই আমি চেয়েছি। নইলে দান করিতে, দয়া করিতে সেও জানে, আমিও জানি, কিন্তু সে দান অপাত্রে হলে যে কিছুই চলবে না, এ শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে এক বিন্দু দয়া করিতে চাইনি এবং কেন সে দয়া একেবারে অসম্ভব? বলিয়া বৃদ্ধ স্বস্নেহ হাস্যে বিজয়ার মুখের প্রতি চাহিয়া রহিলেন। এই পরম সারগর্ভ ও অকাঠ্য যুক্তিযুক্ত উপদেশাবলীর বিরুদ্ধে তর্ক করা চলে না। বিজয়া নীরবেই বসিয়া রহিল। রাসবিহারী পুনশ্চ কহিলেন, এখন বুঝলে মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কতদূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে। ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। বিজয়া শুধু ঘাড় নাড়িয়া সাই দিল, কথা কহিল না। 4:30 বাজে বলিয়া রাসবিহারী লাঠিটা হাতে করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, এই সমাজ প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কী রকম উতলা হয়ে উঠেছে তা প্রকাশ করে বলা যায় না। তার ধ্যান, জ্ঞান, ধারণা সমস্তই হয়েছে এখন ওই। এখন ঈশ্বরের চরণে কেবল প্রার্থনা আমার এই, যেন সে শুভ দিনটি আমি চোখে দেখে যেতে পারি। বলিয়া তিনি 2 হাত যুক্ত করিয়া ব্রহ্মের উদ্দেশ্যে বারবার নমস্কার করিলেন। দ্বারের কাছে আসিয়া তিনি সহসা দাঁড়াইয়া বলিয়া উঠিলেন, ছোকরা একেবারে আমার কাছে এলেও না হয় যা হোক একটা বিবেচনা করবার চেষ্টা করতুম, কিন্তু তাও তো কখনো। অতি হতভাগা, অতি হতভাগা। বাপের স্বভাব একেবারে 16 কলায় পেয়েছে দেখতে পাচ্ছি। বলিতে বলিতে তিনি বাহির হইয়া গেলেন। সেইখানে একভাবে বসিয়া বিজয়া কি যে ভাবিতে লাগিল তাহার ঠিকানা নাই। অকস্মাৎ বাহিরের দিকে নজর পড়ায় যেই দেখিল বেলা পড়িয়া আসিতেছে, অমনি নদীর তীরের অস্বাস্থ্যকর বাতাস তাহাকে সজোরে টান দিয়া যেন আসন ছাড়িয়া তুলিয়া দিল এবং আজিও সে বৃদ্ধ দারোয়ানজিকে ডাকিয়া লইয়া বায়ুসেবনের ছলে বাহির হইয়া পড়িল। ঠিক সেইখানে বসিয়া আজিও সেই লোকটি মাছ ধরিতেছে। অনেক দূর হইতে বিজয়া তাহা দেখিতে পাইলেও কাছাকাছি আসিয়া যেন দেখিতেই পাই নাই এমনভাবে চলিয়া যাইতেছে। সহসা কানাই সিং পিছন হইতে ডাক দিয়া উঠিল, সেলাম বাবুজি, শিকার মিলা। কথাটা কানে যাইবা মাত্রই তাহার মূল পর্যন্ত বিজয়ার আরক্ত হইয়া উঠিল। যাহারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অনেক দিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই, তাহাদের এইখানে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন যে না, তাহা অত্যাবশ্যক নহে। বিজয়া ফিরিয়া দাঁড়াইতেই লোকটি ছিপ রাখিয়া দিয়া নমস্কার করিয়া কাছে আসিয়া দাঁড়াইল এবং সহাস্যে কহিল, হ্যাঁ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে বটে, এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। বিজয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, আপনার নেওয়া হয়ে গেছে বোধ হয়, কিন্তু দেখে তো তা মনে হয় না। লোকটি বলিল, ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, অমন তাড়াতাড়ি। কথাটা শেষ না হইতেই বিজয়া প্রশ্ন করিল, আপনি ডাক্তার নাকি? লোকটি অপ্রতিভ হইয়া সহসা উত্তর দিতে পারিল না, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া পরিহাসের ভঙ্গিতে কহিল, তা বই কি,
একজন কত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুয়ে তবে তো আমাদের, কি বলেন? বিজয়া তৎক্ষণাৎ কোনো কথাই বলিল না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিলেন, শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলুম। আমার কথা তাকে গল্প করেছেন নাকি? লোকটি হাসিয়া কহিল, আপনি তাকে একটা অপদার্থ হতভাগা মনে করেন। এ তো পুরনো গল্প, সবাই করে, এ আর নতুন করে বলবার দরকার কি? তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। বিজয়া মনে মনে অতিশয় লজ্জিত হইয়া কহিল, আমার সঙ্গে দেখা করায় তার লাভ কি? কিন্তু তার সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি। না বলে থাকলেও বলাই তো উচিত ছিল। উচিত ছিল কেন? যার বাড়ি ঘরদোর বিকিয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে। আমরাও বলি, সম্মুখে না পারি, আড়ালেও তো আমরা বলতে পারি। বিজয়া হাসিতে লাগিল, কহিল, আপনি তো তার খুব ভালো বন্ধু। লোকটি ঘাড় নাড়িয়া বলিল, সে ঠিক, এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম, যদি না জানতুম আপনি সৎ উদ্দেশ্যেই তার বাড়িখানা গ্রহণ করছেন। বিজয়া একটিবার মাত্র মুখ তুলিয়া চাহিল, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা কহিল না। কথায় কথায় আজ তাহারা আরও একটু অধিক দূর পর্যন্ত অগ্রসর হইয়া গিয়াছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বাঁধিয়া নরেন্দ্রবাবুর বাটির দিকে চলিয়াছে। তাহার মধ্যে 50 হইতে 15 পর্যন্ত সকল বয়সের লোকই ছিল। লোকটি দেখাইয়া কহিল, ওরা কোথায় যাচ্ছে জানেন? নরেনবাবুর স্কুলে পড়তে। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি এ ব্যবসাও করেন নাকি? কিন্তু যতদূর বুঝতে পারছি বিনা পয়সায়, ঠিক না? লোকটি হাসি মুখে কহিল, তাকে ঠিক চিনেছেন। অপদার্থ লোকের কোথাও আত্মগোপন করা চলে না। পরে অপেক্ষাকৃত গম্ভীর হইয়া কহিল, নরেন বলে, আমাদের দেশে সত্যিকার চাষি নেই, চাষ করা পৈতৃক পেশা, তাই সময়ে অসময়ে জমিতে দুবার লাঙ্গল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের পানে হাঁ করে চেয়ে বসে থাকে। একে চাষ করা বলে না, লটারির খেলা বলে। কোন জমিতে কখন সার দিতে হয়, কাকে সার বলে, কাকে সত্যিকার চাষ করা বলে, এসব জানেই না। বিলাত থাকতে ডাক্তারি পড়ার সঙ্গে এ বিদ্যাটাও সে শিখে এসেছিল। ভালো কথা, একদিন যাবেন তার স্কুল দেখতে? মাঠের মাঝখানে গাছের তলায় বাপ বেটা ঠাকুরদায় মিলে যেখানে পাঠশালা বসে, সেখানে যাইবার জন্য বিজয়া তৎক্ষণাৎ উদ্যত হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই কৌতূহল দমন করিয়া শুধু কহিল, না থাক। জিজ্ঞাসা করিল, আচ্ছা, অত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা বসান কেন? লোকটি বলিল, এসব শিক্ষা তো শুধু কেবল মুখের কথায় বই মুখস্থ করিয়ে দেওয়া যায় না। তাদের হাতে নাতে চাষ করিয়ে দেখাতে হয় যে এ জিনিসটা রীতিমতো শিখে করলে 2 গুণও, এমনকি 4-5 গুণও ফসলও পাওয়া যায়। তার জন্যে মাঠ দরকার, চাষ করা দরকার। কপাল ঠুকে মেঘের পানে চেয়ে হাত পেতে বসে থাকা দরকার নয়। এখন বুঝলেন কেন তার পাঠশালা গাছতলায় বসে? একবার যদি তার স্কুলের মাঠের ফসল দেখেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, তা নিশ্চয়ই বলতে পারি। এখন তো বেলা আছে, আজই চলুন না, ওই তো দেখা যাচ্ছে। বিজয়ের মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হয়ে আসিতেছিল। কহিল, না, আজ থাক। লোকটি সহজেই বলিল, তবে থাক, চলুন, খানিকটা আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। মিনিট 5-6 বিজয়া একটা কথাও কহিল না। ভিতরে ভিতরে কেমন যেন তাহার লজ্জা করিতে লাগিল, অথচ লজ্জার হেতুও সে ভাবিয়া পাইল না। লোকটি পুনরায় কথা কহিল,
বলিল, আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটি নিচ্ছেন, এই বিঘে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসেই ছেড়ে দিতে পারেন বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল, এই অনুরোধ করবার জন্যে তার তরফ থেকে আপনার কোনো অধিকার আছে বলিয়া আর চোখে চাহিয়া দেখিল লোকটির হাসিমুখের কোনো ব্যতিক্রম ঘটিল না। সে বলিল, এ অধিকার দেবার উপর নির্ভর করে না, নেবার উপর নির্ভর করে। যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়, মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। যে অনুগ্রহ প্রার্থনা করার জন্যে আপনি মনে মনে বিরক্ত হলেন, পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটা বিশেষ মূর্তি, তার সেবার অধিকার তো সকলেরই আছে। সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া চলিতে চলিতে বলিল, কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যই এখানে বসে থাকতে পারবেন না। লোকটি কহিল, না, কিন্তু তিনি হয়তো আমার ওপর এ ভার দিয়ে যেতে পারেন। বিজয়ার ওষ্ঠা ধরে একটা চাপা হাসি খেলা করিয়া গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল, সে আমি অনুমান করেছিলুম। লোকটি বলিল, করবারই কথা কি না? এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি। তাই 2-4 বিঘা কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কারবশে টের পান বলিয়া সে আবার হাসিতে লাগিল। বিজয়া নিজেও এ হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারিল না। এই সরল পরিহাস তাহার অন্তরের কোথায় গিয়া যেন বিঁধিয়া রহিল। কিছুক্ষণ নিঃশব্দে চলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন, কিন্তু আমি তো এখানে থাকি নে, বোধ হয় 1 সপ্তাহ পরেই চলে যাব। বিজয়া অন্তরের মধ্যে যেন চমকাইয়া উঠিল, কহিল, কিন্তু বাড়ি যখন এখানে, তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। লোকটি মাথা নাড়িয়া বলিল, না, আর বোধ হয় আমাকে আসতে হবে না। বিজয়ের বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। সে মনে মনে বুঝিল, এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হইবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না। ধীরে ধীরে কহিল, এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে? কিন্তু লোকটি হাসিয়া বলিল, না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাবা মা? আমার বাবা মা ভাই বোন কেউ নেই। এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে। নমস্কার, আমি চললুম বলিয়া সে থমকিয়া দাঁড়াইল। বিজয়া আর তাহার মুখের পানে চাহিতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে কহিল, ভেতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে। নমস্কার। বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল, আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন না? লোকটি বিস্মিত হইয়া বলিল, তার কাছে কেন? তিনি বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কি না সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে কেন বলছেন? বিজয়া এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না। লোকটি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়াইয়া বোধ করি প্রতীক্ষা করিল, পরে কহিল, আমার ফিরিতে রাত হয়ে যাবে, আমি আসি বলিয়া দ্রুতপদে প্রস্থান করিল। বিজয়াদের বাটির সংলগ্ন উদ্যানের এই দিকের অংশটা খুব বড়। সুদীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল। বুড়া দারোয়ান কহিল, মাইজি, একটু দূরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না?
এ সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ার ছিল না। সে শুধু একটা না বলিয়া তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়ে বাটির দিকে অগ্রসর হইয়া গেল। যে দুইটি কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল, তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররীতি বিগড়িত বলিয়ায় ইহার নামটা পর্যন্ত জানা হইল না। দ্বিতীয়টি এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন, প্রশ্নটা শতবারেই কেবল লজ্জাতেই মুখে বাঁধিল। ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতেই বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিয়াছে যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রামে জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এ শিক্ষা যে তিনি কি করিয়া কোথায় পাইলেন, ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ বিলাসবাবু বাহিরে বসিবার ঘরে অপেক্ষা করিতেছেন। শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল। এই লোকটি সেই যে সেদিন রাগ করিয়া গিয়াছিল, আর আসে নাই। কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক, যে লোকটির চিন্তায় তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল, তাহার কিছুই না জানিয়াও উভয়ের মধ্যে অকস্মাৎ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না। শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমি বাড়ি এসেছি, তাকে জানানো হয়েছে পরেশের মা? পরেশের মা কহিল, না দিদিমণি, এখনই পরেশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল। ও মা, তার হয়নি। তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এ বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ, এ সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবিদিত ছিল না, এবং সেই হিসাবে আদর যত্নেও ত্রুটি হইত না। বিজয়া আর কোনো কথা না বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া গেল। প্রায় মিনিট 20 পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখিতে পাইল বিলাস বাতির সম্মুখে টেবিলের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি কতকগুলো কাগজপত্র দেখিতেছে। তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একেবারেই গম্ভীর হইয়া উঠিল। কহিল, তুমি নিশ্চয় ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না, সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়াই ডাকিত। আজিকার এ আকস্মিক তুমি সম্বোধনের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও যে বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল না, তাহা তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অনতিদূরে একটা চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। বিলাস সেদিকে ভ্রূক্ষেপ মাত্র না করিয়া কহিল, আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি। এখন পর্যন্ত বাবার সঙ্গেও দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তা পারিনি। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতেই স্থির থাকতে পারিনি। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে। সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। উফ, কাল সকাল থেকে কি ঘোড়াটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, অধিকার সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি, একবার পড়ে দেখো বলিয়া বিলাস আত্মপ্রসাদের প্রচণ্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সম্মুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল। তথাপি বিজয়া কথা কহিল না। নিমন্ত্রিতদিগের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল ঠিক তেমনই বসিয়া রহিল।
এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়ার নীরবতা সম্বন্ধে ঈষৎ সচেতন হইয়া কহিল, ব্যাপার কি এমন চুপচাপ যে? বিজয়া ধীরে ধীরে কহিল, আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাদের কি বলা যায়? তার মানে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস সটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, তার মানে কি? তুমি কি ভেবেছ? এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার নন যে তোমার যখন সুবিধা হবে তখনই তারা এসে হাজির হবেন। মনস্থির হয়নি তার অর্থ কি শুনি? রাগে তাহার চোখ দুটা যেন জ্বলিতে লাগিল। বিজয়া অধোমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, সমারোহ? সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি। বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর, তার কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে। তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। বিজয়া তেমনি মৃদুকণ্ঠে কহিল, এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বিলাস প্রথমটা এমনই স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। পরে কহিল, আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চাহিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুধু বলিল, আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক, বলিয়াই উঠিবার উপক্রম করিল। কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল। বিলাস সেদিকে দৃক্পাত মাত্র করিল না। ব্রাহ্ম সমাজভুক্ত হইয়া সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শিখে নাই। সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, আমরা তোমার সংসর্গ একেবারে পরিত্যাগ করতে পারি জানো? বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল, কোনো উত্তর দিল না। ভৃত্য প্রস্থান করিলে ধীরে ধীরে কহিল, সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নই, বলিয়া এক বাটি চা তাহার দিকে অগ্রসর করিয়া দিল। বিলাস তাহা স্পর্শ না করিয়া সে কথারই পুনরুক্তি করিয়া বলিল, আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় জানো? বিজয়া বলিল, না, কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া কহিল, আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। বিজয়া স্বাভাবিক শান্তস্বরে জবাব দিল, আচ্ছা, সে আমি ভুলব না। ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাসবিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল। সে প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, আচ্ছা, যাতে না ভুলো সে আমি দেখব। বিজয়া ইহার জবাব দিল না। মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল। তাহাকে মৌন দেখিয়া বিলাস নিজেও ক্ষণকাল নীরব থাকিয়া আপনাকে কথঞ্চিত সংযত করিয়া প্রশ্ন করিল, আচ্ছা, এত বড় বাড়ি তবে কী কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না। এবার বিজয়া মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল, না, কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখনো স্থির হয়নি। জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হইয়া গেল। মাটিতে সজোরে পা ঠুকিয়া পুনরায় চেঁচাইয়া বলিল, হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারব না। এ বাড়ি আমাদের চাই, এ আমি করে তবে ছাড়ব।
এই তোমাকে আজ আমি জানিয়ে গেলুম বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল। সেই দিন হইতে বিজয়ার মনের মধ্যে এই আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে সেই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটিবারও তাহার বন্ধুকে লইয়া অনুরোধ করিতে আসিবেন। যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে গাঁথা হইয়াছিল, একটি কথাও সে বিস্মৃত হয় নাই। সেগুলি সে মনে মনে অহর্নিশ আন্দোলন করিয়া দেখিয়াছিল যে বস্তুত সে এমন একটা কথাও বলে নাই যাহাতে এ ধারণা তাহার জন্মিতে পারে যে তাহার কাছে আশা করিবা তাহার বন্ধুর একেবারে কিছু নয়। বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃবন্ধুর পুত্র এ উল্লেখ সে করিয়াছে। সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতো শক্তি সামর্থ্য আছে কিনা তাহাও জিজ্ঞাসা করিয়াছে। তবে যাহার সর্বস্ব যাইতে বসিয়াছে তাহার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছুই ছিল না? যেখানে কোনো ভরসাই থাকে না সেখানে তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করিয়া দেখিতে বলে। এ বন্ধুটি কি তাহার তবে একেবারে সৃষ্টি ছাড়া? নদীর তীরের পথে আর সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পড়ত হই এই আশা করিত যে একবার না একবার তিনি আসিবেনই। কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল, না আসিলেন তিনি, না আসিল তাহার অদ্ভুত ডাক্তার বন্ধুটি। বৃদ্ধ রাসবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যে কোনো কথা হইয়াছে ইহার আভাসমাত্র দিলেন না, বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করিতে লাগিলেন যেন সংকল্প এক প্রকার সিদ্ধ হইয়া গিয়াছে। এই লইয়া যে আর কোনো প্রকার আন্দোলন উঠিতে পারে তাহা যেন তাহার মনেই আসিতে পারে না। বিজয়া নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না। অগ্রহায়ণ শেষ হইয়া গেল। পৌষের ঠিক প্রথম দিনটিতেই পিতা পুত্র একত্র দর্শন দিলেন। রাসবিহারী কহিলেন, মা, আর তো বেশি দিন নেই, এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। বিজয়া সত্য সত্যই একটু বিস্মিত হইয়া কহিল, তিনি নিজে ইচ্ছে করে চলে না গেলে তো কিছুই হতে পারে না। বিলাসবিহারী মুখ টিপিয়া ঈষৎ হাস্য করিলেন। তাহার পিতা কহিলেন, কার কথা বলছো মা? জগদীশের ছেলে তো, সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে। সংবাদটা যথার্থই বিজয়ার বুকের ভিতর পর্যন্ত গিয়া আঘাত করিল। সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাহাতে সে কোনো মতে না তাহার মুখ দেখিতে পায়। এইভাবে ক্ষণকাল স্তব্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করিল, তার জিনিসপত্র কি হলো? সমস্ত নিয়ে গেছেন? বিলাস পিছন হইতে হাসির ভঙ্গিতে বলিল, থাকবার মধ্যে একটা তেপে খাট ছিল, তার উপরেই বোধ করি তার শয়ন চলত। আমি সেটা বাহিরে গাছতলায় টেনে ফেলে দিয়েছি। তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। বিজয়া চুপ করিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া রাসবিহারী ভৎসনার কণ্ঠে ছেলেকে বলিলেন, ওটা তোমার দোষ বিলাস। মানুষ যেমন অপরাধীই হোক, ভগবান তাকে যতই দণ্ড দিন, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা উচিত। আমি বলছি না যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাহিরেও সেটা প্রকাশ করা কর্তব্য। জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? দেখতুম যদি কিছু। পিতার কথাটা শেষ হইতেও পাইল না। পুত্র তাহার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলিয়া উঠিল, তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার তো আর কাজ ছিল না বাবা। তুমি কি যে বলো তার ঠিকানাই নেই। তাছাড়া আমার পৌঁছাবার পূর্বেই তো ডাক্তার সাহেব তার তোরঙ্গ প্যাডরা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিলেন। বিলাতের ডাক্তার,
একটা অপদার্থ হামব্যাগ কোথাকার বলিয়া সে আরও কী সব বলিতে যাইতেছিল, কিন্তু রাসবিহারী বিজয়ার মুখের প্রতি আড়চোখে চাহিয়া ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জনা করতে পারিনি। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। কিন্তু বিলাস লেশমাত্র লজ্জিত বা অনুতপ্ত না হইয়া জবাব দিল, কি জন্যে শুনি? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরে ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি মাপ করিনি, অত ভণ্ডামি আমার নেই। তাহার জবাব শুনিয়া উভয়েই আশ্চর্য হইয়া উঠিল। রাসবিহারী কহিলেন, কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল? কার কথা তুমি বলছ? বিলাস ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, জগদীশবাবুর সুপুত্র নরেনবাবুর কথাই বলছি বাবা। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন তাকে চিনতুম না, তাই বলিয়া ইঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কহিল, ওকেও অপমান করে যেতে সে কসুর করেনি, তোমরা জানো সে কথা। বিজয়া চমকিয়া মুখ ফিরাইয়া চাহিতেই বিলাস বলিল, পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল, সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে, সেই নরেনবাবু। তখন নিজের যথার্থ পরিচয় দিতে সে সাহস করত, তবেই বলতে পারতুম সে পুরুষ মানুষ। ভণ্ড কোথাকার! সহসা পিতাপুত্র উভয়েই সবিস্ময়ে দেখিল বিজয়ার সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গেছে। বড়দিনের ছুটির আর বিলম্ব নাই, সুতরাং জগদীশে বাটির প্রকাণ্ড হলঘরটা মন্দিরের জন্যে এবং অপরাপর কক্ষগুলি কলিকাতার মান্য অতিথিদের নিমিত্ত সজ্জিত করা হইতেছে। স্বয়ং বিলাসবিহারী তাহার তত্ত্বাবধান করিতেছেন। সাধারণ নিমন্ত্রিতের সংখ্যাও অল্প নয়। যাহারা বিলাসিনী বন্ধু স্থির হইয়াছিল তাহারা রাসবিহারীর বাটিতে এবং অবশিষ্ট বিজয়ার এখানে থাকিবেন। মহিলা যাহারা আসিবেন তাহারাও এইখানেই আশ্রয় লইবেন। বন্দোবস্ত সেইরূপ হইয়াছিল। সেদিন সকালবেলায় বিজয়া স্নান সারিয়া নিচে বসিবার ঘরে প্রবেশ করিতে গিয়া দেখিল, প্রাঙ্গণের একধারে দাঁড়াইয়া পরেশ এক হাতে মায়ের কোচর হইতে মুড়ি লইয়া চিবাইতেছে, অপর হস্তে রজ্জুবদ্ধ একটা গরুর গলায় হাত বুলাইয়া অনির্বচনীয় তৃপ্তি লাভ করিতেছে। গরুটাও আরামে চোখ বুজিয়া গলা উঁচু করিয়া ছেলেটার সেবা গ্রহণ করিতেছে। এই দুটি বিজাতীয় জীবের সৌহৃদ্যের সহিত তাহার মনের পুঞ্জীভূত বেদনার কি যে সংযোগ ছিল বলা কঠিন। কিন্তু চাহিয়া চাহিয়া অজ্ঞাতস্বরে তাহার চক্ষু দুটি অশ্রু প্লাবিত হইয়া গেল। এ বাটিতে এ ছেলেটি ছিল তাহার ভারী অনুগত। সে চোখ মুচিয়ে তাহাকে কাছে ডাকিয়া সস্নেহে কৌতুকের সহিত কহিল, হ্যাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড় কিনে দিয়েছে? ছি, এ কি আবার একটা পাড় রে? পরেশ ঘাড় বাঁকাইয়া আর চোখে চাহিয়া নিজের পাড়ের সঙ্গে বিজয়ার শাড়ির চমৎকার চওড়া পাড়টা মনে মনে মিলাইয়া দেখিয়া অতিশয় ক্ষুব্ধ হইয়া উঠিল। তাহার ভাব বুঝিয়া বিজয়া নিজের পাড়টা দেখাইয়া কহিল, এমনি না হলে কি তোকে মানায়? কি বলিস রে? পরেশ তৎক্ষণাৎ সাই দেয়া বলিল, মা কিচ্ছু কিনতে জানে না যে। বিজয়া কহিল, আমি কিন্তু তোকে এমনি একখানা কাপড় কিনে দিতে পারি, যদি তুই। কিন্তু যদিতে পরেশে প্রয়োজন ছিল না। সে সলজ্জ হাস্যে মুখখানা আকর্ণ প্রসারিত করিয়া প্রশ্ন করিল, কখন দেবে? দি, যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? বিজয়া একটু চিন্তা করিয়া বলিল, কিন্তু তোর মা কি আর কেউ শুনলে তোকে পড়তে দেবে না। এ সম্বন্ধে কোনো প্রকার প্রতিবন্ধক গ্রাহ্য করিবার মতো মনের অবস্থা পরেশের নয়। সে ঘাড় নাড়িয়া বলিল, মা জানবে কেমনে? তুমি বলো না, আমি এক্ষুনি শুনব। বিজয়া জিজ্ঞাসা করিল,
তুই দিকরা গা চিনিস? পরেশ হাত তুলিয়া বলিল, ওই তো হত্যা, গুটি পোকা খুঁজতে কতদিন দিকরে যায়? বিজয়া প্রশ্ন করিল, ওখানে সবচেয়ে বড় কাদের বাড়ি তুই জানিস? পরেশ বলিল, হি, বামুনদের গো। সেই যে 8 বছর রস খেয়ে তিনি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছিল। এই যেন হেথায় গোবিন্দের মুরকি বাতাসার দোকান, আর ওই হোথায় তেনাদের দালান। গোবিন্দ কি বলে যেন মাঠান, বলে সব ম্যাগি গন্ডা 8 পয়সার আর 2.5 গন্ডা বাতাসা মিলবে না, তখন মোটে 2 গন্ডা। কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সার আনতে দাও মাঠান, আমি তাহলে 5.5 গন্ডা নিয়ে আসতে পারি। বিজয়া কহিল, তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? পরেশ কহিল, হুঁ, এ হাতে 1 পয়সার 5.5 ঘন্টা গুনে নিয়ে বলবো, দোকানি এ হাতে আরও 5.5 ঘন্টা গুনে দাও, দিয়ে বলবো, মাঠান বলে দেছে 2টো ফাও না, তবে পয়সা 2টো হাতে দেব না? বিজয়া হাসিয়া কহিল, হ্যাঁ, তবে পয়সা দিবি। আর অমনি দোকানিকে জিজ্ঞেস করে নিবি, ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতো, সে কোথায় গেছে? বলবি যে বাড়িতে তিনি আছেন সেটা আমাকে চিনিয়ে দিতে পারো দোকানি। কি রে, পারবি তো? পরেশ মাথা নাড়িতে নাড়িতে কহিল, হুঁ, পয়সা 2টো দাও না তুমি, আমি ছুট্টে গিয়ে নিয়ে আসি। আমি যা জিজ্ঞেস করতে বললুম। পরেশ কহিল, হুঁ, তাও বাতাসা হাতে পেয়ে ভুলে যাবি নে তো? পরেশ হাত বাড়াইয়া বলিল, তুমি পয়সা আগে দাও না, আমি ছুটতে যাই। আর তোর মা যদি জিজ্ঞাসা করে, পরেশ গিয়েছিলি কোথায়, কি বলবি? পরেশ অত্যন্ত বুদ্ধিমানের মতো হাস্য করিয়া কহিল, সে আমি খুব বলতে পারবো। বাতাসার ঠোঙ্গায় এমনি করে কোঁচরে নুকিয়ে বলবো, মাঠান পাঠিয়েছিল, ওই হত্যা বামুনদের নরেনবাবুর খবর জানতে গেছিলাম, তুমি দাও না শিগগির পয়সা। বিজয়া হাসিয়া ফেলিয়া কহিল, তুই কি বোকা ছেলে রে পরেশ, মায়ের কাছে কি মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছিলিস, জিজ্ঞাসা করলে তাই বলবি, কিন্তু দোকানদার কাছে সে খবরটা জেনে আসতে ভুলিস না যেন, নইলে কাপড় পাবি নে, তা বলে দিচ্ছি। আচ্ছা, বলিয়া পয়সা লইয়া দ্রুত বেগে প্রস্থান করিলে বিজয়া শূন্য দৃষ্টিতে সেই দিকেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। যে সংবাদ জানিবার কৌতূহলের মধ্যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নাই, যাহা সে যে কোনো লোক পাঠাইয়া অনেক দিন পূর্বেই স্বচ্ছন্দে জানিতে পারিত, তাহাই যে কেন এখন তাহার কাছে এত বড় সংকোচের বিষয় হইয়া উঠিয়াছে, একবার তলাইয়া দেখিলে এই লুকোচুরির লজ্জায় আজ সে নিজেই মরিয়া যাইত। কিন্তু লজ্জাটা নাকি তাহার চিন্তাধারার সহিত অজ্ঞাতসারে মিশিয়া একাকার হইয়া গিয়াছিল। তাই তাহাকে আলাদা করিয়া দেখিবার দৃষ্টি যে কোনো কালে তাহার চোখে ছিল, ইহাও আজ তাহার মনে পড়িল না। কয়েকখানা চিঠি লিখিবার ছিল। সময় কাটাইবার জন্য বিজয়া টেবিলে গিয়া কাগজ কলম লইয়া বসিল, কিন্তু কথাগুলো এমনই এলোমেলো অসংবদ্ধ হইয়া মনে আসিতে লাগিল যে কয়েকটা চিঠির কাগজ ছিঁড়িয়া ফেলিয়া তাহাকে কলম রাখিয়া দিতে হইল। পরে সে দেখা নাই। মনের চাঞ্চল্য আর দমন করিতে না পারিয়া বিজয়া ছাদে উঠিয়া তাহার পথ চাইয়া দাঁড়াইয়া রহিল। বহুক্ষণে দেখা গেল সে হন হন করিয়া নদীর পথ ধরিয়া আসিতেছে। বিজয়া কম্পিত পদে শঙ্কিত বক্ষে নিচে নামিয়া বাহিরের ঘরে ঢুকিতেই ছেলেটা বাতাসার ঠোঙ্গা কোঁচরে লুকাইয়া চোরের মতো পা টিপিয়া কাছে আসিয়া সেইগুলি মেলিয়া ধরিয়া বলিল, 2 পয়সায় 12 গন্ডা এনেছি মাঠান। বিজয়া সভয়ে কহিল, আর দোকানি কি বললে? পরেশ ফিস ফিস করিয়া বলিল, পয়সায় 6 গন্ডার কথা কাউকে বলতে মানা করে দিচ্ছে। বলে কি জানো মা? বিজয়া বাধা দিয়া কহিল, আর সেই বামুনদের নরেনবাবুর কথা? পরেশ কহিল, সে হতা নেই, কোথায় চলে গেছে,
গোবিন্দ বলে কি জানো মাঠান, 12 গণ্ডায়। বিজয়া অত্যন্ত বিরক্ত হইয়া রুক্ষস্বরে কহিল, নিয়ে যা তোর 12 গণ্ডা বাতাসা আমার সম্মুখ থেকে। বলিয়া সরিয়া জানালার গড়াত ধরিয়া বাহিরের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এই অচিন্তনীয় রূঢ়তায় ছেলেটা এতটুকু হইয়া গেল। সে এত দ্রুত গিয়াছে এবং আসিয়াছে, 11 গণ্ডা স্থানে কত কৌশলে 12 গণ্ডা সওদা করিয়াছে, তবুও মাঠানকে প্রসন্ন করিতে পারিল না মনে করিয়া তাহার ক্ষোভের সীমা রহিল না। সে ঠোঙা দুইটা হাতে করিয়া মলিন মুখে কহিল, এর বেশি যে দেয় না মাঠান। বিজয়া ইহার জবাব দিল না, কিন্তু এদিকে না চাহিয়াও সে ছেলেটার অবস্থা অনুভব করিতেছিল। তাই খানিক পরে সদয় কণ্ঠে কহিল, যা পরেশ, ওগুলো তুই খেগে যা। পরেশ সভয়ে জিজ্ঞাসা করিল, সব? বিজয়া মুখ না ফিরাইয়া কহিল, সব, ওতে আমার কাজ নেই। পরেশ বুঝিল এর আগের কথা। কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া তাহার কাপড়ের কথাটা স্মরণ হইতেই আরও একটা কথা মনে পড়িয়া গেল। আস্তে আস্তে কহিল, ভট্টাচার্য মশাইয়ের কাছে জেনে আসবো মাঠান। কে ভট্টাচার্য মশাই? কি জেনে? বলিয়া উৎসুক কণ্ঠে প্রশ্ন করিয়াই বিজয়া মুখ ফিরাইয়া থামিয়া গেল। মুখের বাকি কথাটুকু তাহার মুখেই রহিয়া গেল, আর বাহির হইল না। বারান্দার উপর ঠিক সম্মুখে অকস্মাৎ নরেন্দ্রকে দেখা গেল এবং পরক্ষণেই সে ঘরে পা দিয়া হাত তুলিয়া বিজয়াকে নমস্কার করিল। পরেশ বলিল, কোথায় গেছে নরেন্দ্রবাবু? বিজয়া প্রতি নমস্কারেরও সময় পাইল না। নিদারুণ লজ্জায় সমস্ত মুখ রক্তবর্ণ করিয়া ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিল, আচ্ছা যা যা, আর জিজ্ঞাসা করবার দরকার নেই। পরেশ বুঝিল এও রাগের কথা। ক্ষুণ্ণ স্বরে কহিল, কানা ভট্টাচার্য মশাই তো তেনাদের পাশের বাড়িতেই থাকেন মাঠান। গোবিন্দ দোকানি যে বললে। বিজয়া শুষ্ক হাসিয়া কহিল, আসুন, বসুন। পরেশের প্রতি চাহিয়া বলিয়া উঠিল, তুই এখন যা না পরেশ, ভারী তো কথা, তার আবার সে আর একদিন তখন জেনে আসিস না হয়, এখন যা। পরেশ চলিয়া গেলে নরেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন তাই? অস্বীকার করিতে পারিলেই বিজয়া বাঁচিত, কিন্তু মিথ্যা বলিবার অভ্যাস তাহার ছিল না। সে কোনো মতে ভিতরে লজ্জা দমন করিয়া বলিল, হ্যাঁ, তা সে একদিন জানলেই হবে। নরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন, কোনো দরকার আছে? প্রশ্ন তাহার কানের মধ্যে ঠিক বিদ্রূপের মতো শুনাইল। কহিল, দরকার ছাড়া কি কেউ কারো খবর জানতে চায় না? কেউ কি করে না করে সে ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে তো আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। তবে আবার কেন তার সন্ধান নিচ্ছেন? দেনাটা কি সব শোধ হয়নি? বিজয়ার মুখের উপর ক্লেশের চিহ্ন দেখা দিল, কিন্তু সে উত্তর দিল না। নরেন নিজেও তাহার ভিতরের উদ্বেগ সম্পূর্ণ গোপন করিতে পারিল না। পুনরায় কহিল, যদি আরও কিছু ঋণ বার হয়ে থাকে, তা হলেও আমি যতদূর জানি তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ হতে পারে। এখন আর তার খোঁজ করা। কে আপনাকে বললে আমি দেনার জন্যই তার অনুসন্ধান করছি? তাছাড়া আর যে কি হতে পারে আমি তো ভাবতে পারিনি। তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। নরেন হাসিল, কহিল, তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তা হলেও তো আপনি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, তা হলেও আমি বিশ্বাস করি এবং বলি এই সত্যি কথাটা অনেক দিন পূর্বেই আপনার মুখ থেকে বার হওয়া উচিত ছিল। ফোঁ দিয়া আলো নিবাইলে ঘরের চেহারা যেমন বদল হয়, বিজয়ার প্রত্যুত্তরে চক্ষু নিমেষে নরেনের মুখ তেমনই মলিন হইয়া গেল। বিজয়া তাহা লক্ষ্য করিয়াই পুনশ্চ কহিল,
অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কি সমান বলে আপনার মনে হয় না? আমার তো হয়। তবে কি না আমরা ব্রাহ্ম, এই যা বলেন। নরেনের মলিন মুখ এইবার লজ্জায় কালো হইয়া উঠিল। একটুখানি মৌন থাকিয়া বলিল, আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ দিনটায় পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু হয়ে উঠল না। এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? এ প্রশ্ন গোড়াতেই করিয়া বসিলে এ পক্ষে উত্তর দেওয়া নিশ্চয়ই শক্ত হইত, কিন্তু যে আলোচনা একবার শুরু হইয়া গেছে, নিজের ঝোঁকে সে অনেক কঠিন স্থান আপনি ডিঙ্গাইয়া যায়। তাই সহজেই বিজয়া জবাব দিতে পারিল। কহিল, ক্ষতি একজনের তো কত রকমই হতে পারে, আর যদি হয়েও থাকে সে তো হয়েই গেছে। আপনি তো এখন তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনার নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? না না বলিয়াই তৎক্ষণাৎ প্রশান্ত নির্মল হাস্যে তাহার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। এতদিন এত কথাবার্তাতেও এই লোকটির যে পরিচয় বিজয়া পায় নাই, এক মুহূর্তের হাসিটুকু তাহাকে সেই খবর দিয়া গেল। তাহার মনে হইল ইহার সমস্ত অন্তর্বাহির একেবারে যেন স্ফটিকের মতো স্বচ্ছ। যে লোক সর্বস্ব গ্রহণ করিয়াছে তাহার কাছেও ইহার না নাই বটে, এবং ঠিক এজন্যই বোধ করি সে তাহার মুখের পানে চোখ তুলিয়া আর প্রশ্ন করিতে পারিল না। ঘাড় হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, আপনি এখন আছেন কোথায়? নরেন বলিল, আমার দুঃসম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তার বাড়িতেই আছি। আপনার সম্বন্ধে যে সামাজিক গোলযোগ আছে তা কি সেই গ্রামের লোকেরা জানে না? জানে বই কি, তবে? নরেন্দ্র একটুখানি ভাবিয়া বলিল, যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা যায় না, আর আমার অবস্থা শুনেও বোধ করি সামান্য কিছুদিনের জন্যে তার ছেলেরা আপত্তি করে না। তবে বেশি দিন থেকে তাদের বিব্রত করা চলবে না, সে ঠিক। বলিয়া সে একটুখানি থামিল। কহিল, আচ্ছা সত্যি কথা বলুন তো, কেন এসব খোঁজ নিচ্ছিলেন? বাবার আরও কিছু দেনা বেরিয়েছে? এই না? উত্তর দিবার জন্যই বোধ করি বিজয়া তাহার মুখপানে চাহিল, কিন্তু সহসা হ্যাঁ না কোনো কথায় তাহার গলা দিয়া বাহির হইল না। নরেন্দ্র কহিল, পিতৃঋণ কে না শোধ দিতে চায়, কিন্তু সত্যি বলছি আপনাকে, স্বনামে বেনামে এমন কিছু আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাবার খরচটা জোগাড় করতে হবে। পিসিমার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। বলিয়াই সে হঠাৎ থামিয়া গেল। বিজয়ার চোখে জল আসিয়া পড়িল। সে ঘাড় ফিরাইল। নরেন্দ্র বলিল, তবে যদি এই দয়াটা করেন তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে নিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণে চেষ্টা করব। আপনি রাসবিহারীবাবুকে একটু বললেই আর তিনি এ নিয়ে এখন পীড়াপিড়ি করবেন না। পরে শাসিয়া দ্বারের বাহির হইতে কহিল, মাঠান, মা বলছে বেলা যে অনেক হয়ে গেল, ঠাকুরমশাইকে ভাত দিতে বলবে। সুঁকের ঘড়িটার প্রতি চাহিয়া নরেন্দ্র চকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। লজ্জিত হইয়া বলিল, ইস 12টা বাজে, আপনার ভারী কষ্ট হলো। বিজয়া চোখের জল সামলাইয়া লইয়াছিল। কহিল, আপনি কী জন্যে এসেছিলেন সে তো বললেন না। নরেন তাড়াতাড়ি বলিল, সে থাক। বলিয়া প্রস্থানের উপক্রম করিতেই বিজয়া জিজ্ঞাসা করিল, আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? এখন সেখানেই তো যেতে হবে। নরেন্দ্র কহিল, হ্যাঁ, দূর একটু বই কি, প্রায় ক্রোশ 2। বিজয়া অবাক হইয়া বলিল, এই রোদের মধ্যে এখন 2 ক্রোশ হাঁটবেন?
যেতেই তো 3টে বেজে যাবে। তা হোক, তা হোক, নমস্কার বলিয়া নরেন পা বাড়াইতেই বিজয়া দ্রুতপদে কবাটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কহিল, আমার একটা অনুরোধ, আপনাকে আজ রাখতেই হবে। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। নরেন্দ্র অতিশয় বিস্মিত হইয়া বলিল, খেয়ে যাব এখানে? কেন, তাতে কি আপনারও জাত যাবে নাকি? প্রত্যুত্তরে পুনরায় তেমনি প্রশান্ত হাসিতে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কহিল, না, সে ভয় আমার দুনিয়ায় আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন, নইলে এত বেলায় সেখানে যে কি জুটত সে তো আমি জানি। তবে একটু বসুন, আমি আসছি বলিয়া বিজয়া তাহার প্রতি না চাহিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। আজকের মতো এখানেই শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।